ক্রিপস মিশন। ক্রিপস মিশন 1942, ঠিক আছে। ক্রিপস মিশন 1942। তাহলে এই ক্রিপস মিশনটা এই সালটা কত সাল? না, ক্রিপস মিশন যখন আমাদের দেশে ভারতে আসে সেটা হচ্ছে 1942 সাল, ঠিক আছে। এই সময়ের যে প্রেক্ষাপট ছিল, মানে ক্রিপস মিশন হঠাৎ করে ক্রিপস আমাদের দেশে আসলো কেন, সেটার জন্য একটা প্রেক্ষাপট ছিল। এই সময় ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল তার নাম উইনস্টন চার্চিল, ঠিক আছে, উইনস্টন চার্চিল। তিনি হঠাৎ করে আমাদের দেশে ক্রিপস মিশনকে পাঠায় কেন? তবে নিশ্চয়ই কিছু না প্রবলেম ছিল। প্রবলেমটা কি ছিল না, এই পুরো ঘটনার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা কি না, জাপানিজরা এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। তাহলে ক্রিপস মিশন কত সালটা দেখো, 1942। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়টা কত সাল ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টা কত ছিল না, 1939 সাল থেকে 1945 সাল পর্যন্ত। তার মধ্যে 42 পড়ছে, তার মানে 100% স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন। ইন দ্য বিগিনিং অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ব্রিটিশ আর্মি ছিল, সে ব্রিটিশ আর্মি had suffered heavy defeats to the hands of Japan's army, Japanese army। ভালো করে শোনো, তা দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরুর দিকে জাপানিজ আর্মিদের হাতে বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয় স্যার ব্রিটিশ আর্মিরা। ব্রিটিশের কলোনি কোথায় কোথায় ছিল স্যার? সাউথ ইস্ট এশিয়া যদি আমরা দেখি, সাউথ ইস্ট এশিয়া মানে এশিয়ার যে ফরমেশনে সাউথ ইস্ট এশিয়া, যেটা আমরা অবস্থান করি আমাদের দেশ, এই সাউথ ইস্ট এশিয়ার একচ্ছত্রভাবে ব্রিটিশরা দখল করে রেখেছিল, আর সেখানে কলোনি স্থাপন করে রেখেছিল, উপনিবেশ স্থাপন করে রেখেছিল। যেমন ফিলিপিন্স, হংকং, তোমার মালয় পেনিনসুলার, তার মানে যেটাকে এখন আমরা মালয়েশিয়া বলি, ঠিক আছে, জাভা, এই যে জায়গাগুলো একটা কলোনি স্থাপন করে রেখেছিল। আর এই সময় এই কলোনিগুলোকে অ্যাটাক করতে শুরু করে কি জাপানস আর্মি, ঠিক আছে। এটা ছিল স্যার একটা প্রেক্ষাপট। আমি প্রেক্ষাপটটাকে আমি একটু ম্যাপসের সাহায্যে দেখাবো। তো আমি এখানে নোটসও করব, ম্যাপসও দেখাবো। ভালো করে শোনো, ম্যাপসটা তুমি পরে দেখে নেবে, ওখানটা একটা পিকচার করে ড্র করবে। তো এখানটায় লেখো ইন দ্য বিগিনিং অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, নোটসের মতো, ইন দ্য বিগিনিং অফ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, ইন দ্য বিগিনিং অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ব্রিটিশ আর্মি had suffered heavy defeats to the hand of জাপানিজ আর্মি। এটা বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত করেছিল ব্রিটিশ আর্মি। ব্রিটিশ আর্মি হ্যাড সাফার্ড, ক্ষতিগ্রস্ত হয়েছিল হেভি ডিফিটস টু দ্য হ্যান্ড অফ জাপানিজ আর্মি। তাদের জাপানিজ আর্মির কাছে ব্রিটিশ আর্মি এরা প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। কোথায় কোথায় না, সাউথ ইস্ট এশিয়ার যে কান্ট্রিগুলোতে ব্রিটিশরা কলোনিজ তৈরি করে রেখেছিল, উপনিবেশ স্থাপন করে রেখেছিল, সেই জায়গায় প্রচুরভাবে বোমা বিস্ফোরণ করতে থাকে, ঠিক আছে। তো এখানে একটা লিখবে যে ব্রিটিশ আর্মি, সরি, জাপানিজ আর্মি attacked ব্রিটিশ কলোনি। জাপানিজ আর্মিরা ব্রিটিশ কলোনিগুলো ছিল সেগুলোকে ফুললি অ্যাটাক করে। এই ব্রিটিশ কলোনিগুলো কোথায় কোথায় ছিল না, এক নাম্বার হচ্ছে ফিলিপিন্স, দু নাম্বার হচ্ছে সিঙ্গাপুর, হংকং,
মালয়েশিয়া, এই যে ছোট ছোট যে জায়গাগুলো ছিল, যে দেশগুলো ছিল, সেইগুলোতে ব্রিটিশ আর্মিরা বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয় জাপানিজ আর্মির কাছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা একটু ম্যাপ দেখব। ম্যাপে তাহলে আমরা একটু ভালো করে বুঝবো। দেখো আমরা পড়াচ্ছি ক্রিপস মিশন। তো এই ক্রিপস মিশনে এখান থেকে আমরা দেখব যে কিভাবে এই যে পুরো ক্রিপস মিশনের যে প্রেক্ষাপট, হঠাৎ করে ক্রিপস আমাদের দেশে আসলো কেন, ক্রিপসকে পাঠানো হলো কেন। এই সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী কে ছিল স্যার? উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল, ঠিক আছে। এই চার্চিল হচ্ছে হঠাৎ করে ক্রিপসকে 1942-এ আমাদের দেশে পাঠিয়েছিল কেন, যেটার নাম, দিস ইভেন্ট ইজ কল্ড দ্য ক্রিপস মিশন। বাট এই ক্রিপস মিশন আসার একটা একটা থিম ছিল, ঠিক আছে। এই ক্রিপস মিশন যে ভারতে এসেছিল তার প্রেক্ষাপটটা কি ছিল স্যার, রিজনটা কি ছিল? হঠাৎ করে তো ক্রিপসকে পাঠায়নি। রিজনটা এটা ছিল যে জাপানিজ আর ব্রিটিশ যে আর্মি, তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভৎসভাবে একটা দ্বন্দ্ব চলছিল। সেটা কি না, জাপানটা কোথায় অবস্থিত স্যার? এটাকে জাপান বলছি, ঠিক আছে। এই জাপান কি হবে না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, দেখো অ্যাকচুয়ালি আমি জাপান সম্বন্ধে একটু জাস্ট ছোট্ট একটা ক্লিপস দিয়ে দিই। ব্রিটিশরা যখন, দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলো সবসময় আফ্রিকা আর এশিয়া যে মহাদেশ আছে, এর যেসব দেশগুলো, ছোট ছোট দেশগুলো আছে, এগুলোকে উপনিবেশ স্থাপন করতে শুরু করে। আর এশিয়া আর আফ্রিকা থেকে যে ন্যাচারাল রিসোর্সেস আছে, এই ন্যাচারাল রিসোর্সগুলো এখান থেকে কালেক্ট করে ইউরোপের বাজারেতে বিক্রি করতো। এতে জাপানিজ ছিল একটা এশিয়ান কান্ট্রি, আর এশিয়ান কান্ট্রি হওয়াকালীন ইনি যখন বুঝতে পারে যে তার মধ্যে ব্রিটিশরা বিভৎসভাবে আমাদের দেশে এশিয়াতে মানে একচ্ছত্রভাবে কলোনিজ তৈরি করেছিল, উপনিবেশ স্থাপন করেছিল, তো জাপানিজরা ভেতর থেকে কিন্তু একটা সংঘবদ্ধ হচ্ছিল। 1850 সাল পর্যন্ত জাপানেতে কোনো দেশ যেতেও পারেনি, আর জাপান থেকে কোনো দেশেও যায়নি। 1850 সাল পর্যন্ত জাপান তার পুরো দেশের বাউন্ডারিকে সিল করে রেখে দিয়েছিল। ব্যাপারটা বোঝা গেছে কি বলছি? তাহলে 1850 সাল পর্যন্ত জাপান তার পুরো দেশের বাউন্ডারিকে সিল করে রেখেছিল, যাতে কোনো দেশ থেকে জাপানে কেউ যেতেও না পারে আর জাপানিজরাও বাইরে আসতে না পারে। ক্লিয়ার স্যার? কিন্তু আফটার 1850 পর, মানে 1850 সালের পর জাপানিজরা কি করে না, বাইরে বেরোতে থাকে। কিসের জন্য না, তারা নিজেদেরকে একটু উন্নতি করতে চেয়েছিল, আর ভেতর থেকে কি করছিল সেই সময়, ডিফেন্সকে প্রচুরভাবে সৈন্য সামন্ত জড়ো করছিল, তাদেরকে মজবুত করছিল, আর ন্যাচারাল রিসোর্সগুলোকে তৈরি করে কালেক্ট করছিল, যাতে এটা ফিনান্সেও প্রচুর পরিমাণে উন্নতি হয়। আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই জাপান একটা বিভৎসভাবে জায়গা দখল করে, ঠিক আছে। এটা কোথায় দিকে দেখো তো, জাপান আর এই দিকে আমেরিকা আছে। স্যার আমি যদি রাউন্ড দেখি, এই পুরো পিকচারটাকে যদি আমরা ফ্ল্যাট করেছি, যদি রাউন্ড দেখি, তাহলে আমেরিকা এইটা স্যার এই দিকে আছে, তাই কি না স্যার? এই দিকে আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, তো জাপানিজরা প্রথমে 1731, তো এই সময় থেকে 1831 থেকে ওরা পরবর্তীকালে এটা কি করে না, বিভিন্ন জায়গা যে জাপানের যে আশেপাশে যেসব দেশগুলো ছিল, সেই দেশগুলো অধিগ্রহণ করতে শুরু করে, কিছু কিছু প্রভিন্স, এবং এখান থেকে ন্যাচারাল রিসোর্স সংগ্রহ করতে শুরু। কি কি রিসোর্স? যেমন কয়লা, অয়েল, ঠিক আছে, গ্যাস, এই সব জিনিসগুলো এরা কালেক্ট করতে শুরু করে। এর মধ্যে একটা দেশ আছে যার নাম চায়না, আর জাপান ঠিক চায়নার কাছেই অবস্থান করে। এই চায়নার এই প্রদেশটার নাম হচ্ছে স্যার মাঞ্চুরিয়া, ঠিক আছে। তো জাপান এই মাঞ্চুরিয়া থেকে প্রচুরভাবে ন্যাচারাল রিসোর্স কালেক্ট করে, আর এর ন্যাচারাল রিসোর্স এর কাছে কি হয় না, বেড়ে যায়, প্রচুর পরিমাণে বেড়ে যায়। আচ্ছা, যদি বেড়ে যায় তাহলে সেটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কোথায় করবে স্যার? এক্সপোর্ট করবে স্যার এর পাশে কি ছিল, আমেরিকা, ঠিক আছে। তো আমেরিকার সব থেকে একটা বাজার ছিল অয়েল এক্সপোর্টের জন্য। স্যার এদিকে এই অয়েল আর ন্যাচারাল যে রিসোর্সগুলো, সেই আমেরিকাকে এক্সপোর্ট করতে শুরু করে। হঠাৎ করে এবং জাপান এই জায়গা থেকে এখানে যেসব ব্রিটিশ এ তো এক্সপোর্ট শুরু করে, মানে কি এক্সপোর্টটা চলছিল, কন্টিনিউ চলছিল। কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন এই যে ফিলিপিন্স, ঠিক আছে,
আমরা মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, এখানে থাইল্যান্ড আছে, এখানে হংকং আছে, এই জায়গাগুলোকে এরা সেই সময় ব্রিটিশ কলোনি অবস্থান করেছে। ব্রিটিশরা অলরেডি অধিগ্রহণ করে রেখেছিল। তো এই ব্রিটিশ কলোনিগুলো এদের কাছে একটা মার্কেটে জায়গা দখল মানে হয়েছিল, যে জাপান ভেবেছিল যে এই ব্রিটিশ কলোনি যেখানে আসে সেইখানে যদি আমরা অ্যাটাক করি, ব্রিটিশ কলোনি হাঁটে যাবে, আর সেই জায়গায় আমরা কিছু ন্যাচারাল রিসোর্স কালেক্ট করতে পারবো এবং অ্যাজ এ বাজার হিসেবেও পেয়ে যাবো। আর এটা চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ঠিক জাপানিজরা এই জায়গাগুলোকে দখল করতে শুরু করে। কি কি? যেই সব জায়গাগুলো ব্রিটিশ কলোনি ছিল, যেমন মালয়েশিয়া, জাভা, সুমাত্রা, ফিলিপিন্স, হংকং, এই জায়গাগুলোকে দখল করতে শুরু করে। আর যখনই দখল করতে শুরু করে তখন আমেরিকা বুঝতে পারে স্যার প্রবলেমস হচ্ছে, আমার প্রবলেমস হচ্ছে। যে প্রবলেমসটা হচ্ছে কি, যে এরা আস্তে আস্তে এই জায়গা দখল করছে। তখন কি করে না, আমেরিকা এদের সাথে যে অয়েল এক্সপোর্ট চলছিল, এদের সাথে যে ন্যাচারাল রিসোর্সের যে এক্সপোর্টগুলো চলছিল, সেই এক্সপোর্টের জায়গাটা বন্ধ করে দেয়। আমেরিকা যখন এক্সপোর্ট বন্ধ করে দেয়, জাপান কাকে এক্সপোর্ট করতো? আমেরিকাকে। আর আমেরিকা তখন কি করলো, যে জাপানকে বলে দিল যে আমরা পুরো এক্সপোর্ট চেন বন্ধ করে দাও। জাপানের সাথে এক্সপোর্ট চেন যখনই বন্ধ হয়ে যায়, জাপান একটু ক্ষুব্ধ হয়। আর একটু নয় স্যার, প্রচুর ক্ষুব্ধ হবে, কারণ বড় মার্কেট ছিল। তো হঠাৎ করে কি করলো, ঠিক এই আমেরিকা একটা জায়গা আছে যার নাম পার্ল হারবার। পার্ল হারবার কোথায় অবস্থিত যদি আমি দেখি, এখানে পার্ল হারবার। তো জাপান এই দিকে তো অ্যাটাক করছিল পরবর্তীকালে, ঠিক আর এই দিক দিয়ে যদি দেখি তাহলে আমার এই জায়গাটাই পার্ল হারবার অবস্থান করে। তার মানে জাপান এই জায়গায় পার্ল হারবার। আমি কিন্তু যদি ফ্ল্যাট ম্যাপ দেখি তার মানে এইখান পর্যন্ত উড়ে যেতে হবে। ব্যাপারটা বোঝা গেছে স্যার? একই জিনিস। তো ব্যাপারটা হচ্ছে জাপান এই আমেরিকার যে নাভাল বেস আছে, নাভাল বেস, এটা হচ্ছে নাভাল বেস আমেরিকার। মানে কি, এই জায়গায় যত নেভি তাদেরকে স্টোর করা হতো এবং প্রশিক্ষণ দেওয়া হতো, এটার নাম পার্ল হারবার। এই পার্ল হারবারে অ্যাটাক করে ইন দ্য মর্নিং, হোয়াইট মর্নিং, সানডে মর্নিং 7/11 মর্নিং 7/11 তার 365টা এয়ারক্রাফট দিয়ে আমেরিকাকে ধূলিসাৎ করে দেয়। উইদিন 2 আওয়ার্স 2400 জন আমেরিকানসকে মৃত্যুসজ্জায় সজ্জিত করে। বোঝা গেছে? তাহলে কত ঘন্টার মধ্যে না, সানডে মর্নিং 7:11 সময় এই জাপান যে 350টি এয়ারক্রাফটের সঙ্গে টোটাল পার্ল হারবারকে অ্যাটাক করে। কোনো কিছু জানতো না আমেরিকা এর সম্বন্ধে, আগে তার কাছে কোনো ইনফরমেশনও ছিল না। পার্ল হারবার অ্যাটাক করে। আর এই ইভেন্টটায় আমেরিকাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করতে সাহায্য করে। স্যার আগে পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার এন্ট্রি ছিল না স্যার। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে তখনও পর্যন্ত এন্ট্রি করেনি। আফটার পার্ল হারবার অ্যাটাক, স্যার পার্ল হারবারকে অ্যাটাক করার পর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে। আর বোঝা গেছে? এরপর স্যার এই জায়গাটা, এই প্রেক্ষাপটটা স্যার ক্রিপস মিশনকে ভারতে আসার জন্য সাহায্য করে। তার কারণ কি, যখনই পার্ল হারবার অ্যাটাক করে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি মারে, তাই কি না? আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল তার নাম ছিল কি, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। তখন আমেরিকা যখনই এন্ট্রি করে, চার্চিলকে পুশ করতে রুজভেল্ট পুশ করে। এরপরে জাপানের নেক্সট যে জায়গাটা ছিল অ্যাটাক করা, সেটা হচ্ছে ইন্ডিয়া। জাপানের এম ছিল কি, এরপরে ইন্ডিয়া অ্যাটাক করবে, কারণ ইন্ডিয়ায় ব্রিটিশরা তখন কলোনি করে শাসন করছে। আর ইন্ডিয়ায় তখন চলছিল কি না, সত্যাগ্রহ, দিল্লি চলো, কে? গান্ধীজির নেতৃত্বে, ঠিক আছে? তো এই ইন্ডিয়াতে যখন অ্যাটাক করবে ভেবেছে, জাপানিজদের মেইন আইটেম ছিল, তখন আমেরিকার যে প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট, ইনি ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে চাপ দিতে থাকে, পুশ করতে থাকে, যে কোনোভাবে জাপান যেন ইন্ডিয়ার দখল না করতে পারে। তো যেভাবে হোক তুমি কিছু করো। তো যখন এই চাপটা আসে, তখন ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল একটা ইন্ডিয়াতে, আচ্ছা ইন্ডিয়াকে যখন মানাতে হবে যে সেই সময় তুমি কিছু আন্দোলনগুলো না করে। এই সময় কি আন্দোলন করতো? মুসলিম লীগ আর জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ। তো মুসলিম লীগ আর ন্যাশনাল কংগ্রেসকে থামিয়ে রাখতে হবে, তাতে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে
মনোনিবেশ করতে পারবো। আর ভারত থেকে কিছু ন্যাচারাল রিসোর্স নিয়ে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে খরচ করার জন্য, তাই কি না? তার জন্য ভারতীয়দের দরকার, যোগদান দরকার, সাপোর্ট দরকার। এই সাপোর্ট পাওয়ার জন্য একটা টোপ দেয়, আর এই টোপ হচ্ছে কে নিয়ে এসেছিল? ফার্স্ট ক্রিপস মিশন। এই ক্রিপস, স্ট্যাফোর্ড ক্রিপস কেম টু ইন্ডিয়া with a proposal on মার্চ 1942। 1942 সালে মার্চে স্যার এই স্ট্যাফোর্ড ক্রিপস প্রথম ভারতে আসে, এবং ভারতে এসে একটা প্রস্তাব নিয়ে আসে, কিছু প্রপোজাল নিয়ে আসে। এই প্রপোজালগুলো কি ছিল সেগুলো আমরা, তার মানে ক্রিপস মিশনের প্রেক্ষাপটটা বুঝলে স্যার? তো হঠাৎ করে ক্রিপস আমাদের দেশে আসেনি, তার কারণটা এটা ছিল। তাহলে এরপরে আমরা নোটস তৈরি করব, সেই নোটসটাই চলে যাব, ঠিক আছে? এখানে ছিলাম আমরা, তাহলে আমরা শুরু করি আবার। দ্য ক্রিপস মিশন 1942, ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছিল, হ্যাড সাফার্ড হেভি ডিফিটস টু দ্য হ্যান্ডস অফ জাপানিজ আর্মি। জাপানিজ আর্মির কাছে প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ব্যাপারটা বোঝা গেছে? এবার এইখানে এই জাপানিজ আর্মিরা অ্যাটাক করেছিল কোথায়? ব্রিটিশ কলোনিজগুলোকে। এই ব্রিটিশ কলোনিজ মধ্যে কোথায় কোথায় ছিল? যেমন সাউথ ইস্ট এশিয়ার যে ব্রিটিশ কলোনিগুলো ছিল, সেখানে কি কি ছিল না? মালয়েশিয়া, হংকং, তোমরা দেখলে ফিলিপিন্স, ঠিক আছে? এই কলোনিজগুলোতে জাপানিজ আর্মিরা অ্যাটাক করে দেয়। আর যখনই অ্যাটাক করে, পরবর্তী অ্যাটাক কোথায় করে না? আমেরিকার পার্ল হারবারে। এই পার্ল হারবার অ্যাটাকের পর তারপরে আমেরিকা ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পুশ করতে থাকে যে ইন্ডিয়াতে কি করো না, ইন্ডিয়ার সাপোর্ট নাও, ইন্ডিয়াতে জাপান যেন না ঢুকতে পারে। তো এই সাপোর্ট নেওয়ার জন্য ইন্ডিয়াতে একটা, ইন্ডিয়ার সাপোর্ট পেতে গেলে তাকেও কিছু দিতে হবে, আর কিছু দেওয়ার মধ্যে তার মধ্যে এই স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে আমাদের দেশে পাঠিয়ে দিয়েছিল। স্ট্যাফোর্ড ক্রিপস ইনি তখনকার সময়ে বোর্ড অফ ডাইরেক্টর ছিলেন না, তার একজন প্রেসিডেন্ট ছিলেন, ঠিক আছে? তো স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠিয়ে দেয়। এই ইভেন্টকে বলা হয় ক্রিপস মিশন, ক্রিপস প্রস্তাব। সেই প্রপোজালগুলো কি ছিল, ঠিক আছে? কোনোভাবে দেখো, জাপানিজ আর্মি অ্যাটাক করেছিল ব্রিটিশ কলোনিকে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে এই ব্রিটিশ গভর্নমেন্ট কখনো চাইছিল না, ডিড নট ওয়ান্টেড টু লস ইন্ডিয়া, ঠিক আছে? তো এখানে লিখে রাখো, British government did not wanted to lose India. ব্রিটিশ গভর্নমেন্ট কোনোভাবেই ইন্ডিয়াকে লস করতে চায়নি, আর ব্রিটিশ গভর্নমেন্ট যেহেতু কোনোভাবে ইন্ডিয়াকে হারাতে না চায়, সেই জন্য একটা মিশন পাঠিয়েছিল উইনস্টন চার্চিল, কাকে দিয়ে? স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে দিয়ে। তো এই সময় স্যার স্ট্যাফোর্ড ক্রিপস came to India with a proposal on March 1942. This event is called Cripps Mission. Clear sir? প্রথম তো শোনো না, এরপর কি? তার মানে আমাদের পুরো ক্রিপস মিশনের যদি নোটস হয়, যদি আমাদের মাথায় থাকে, প্রথম হচ্ছে আমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিগিনিং দেখলাম, সেখানে জাপানিজ সেনার হাতে ব্রিটিশ সেনারা উদ্যম খাচ্ছিল, ঠিক আছে? এবং তারপরে জাপানিজ অ্যাটাক করে কাকে? আমেরিকার পার্ল হারবারকে অ্যাটাক করার পর তখন ওখান থেকে পার্ল হারবার আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি করে। আর আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট কাকে চাপ দিতে থাকে না, ব্রিটেনের যে সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল, তাকে চাপ দিতে যে ইন্ডিয়াতে কোনোভাবে তাদের সাপোর্ট দরকার, এই সাপোর্টের জন্য একটা মিশন পাঠায়। স্ট্যাফোর্ড ক্রিপস কেম টু ইন্ডিয়া উইথ এ প্রপোজাল অন মার্চ 1942। এই 42 এর মার্চ মাসে ক্রিপস ভারতে আসে। দিস ইভেন্ট ইজ কল্ড ক্রিপস মিশন। ক্লিয়ার? এই ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি কি ছিল ইজ ইম্পর্টেন্ট খুব।
এরপরে আসবো স্যার ক্রিপস মিশনের প্রস্তাব কি ছিল। প্রপোজাল অফ ক্রিপস মিশন, প্রপোজাল অফ ক্রিপস মিশন। স্যার ক্রিপস মিশনের প্রস্তাবগুলো কি ছিল এটা আমাকে জানতে হবে স্যার। ক্রিপস মিশনের প্রস্তাব ছিল, এক নাম্বার, আমরা এটাকে বিস্তারিতভাবে আলোচনা করতে করতেই যাব। দেখো স্যার ক্রিপস মিশনের তিনটে প্রস্তাব ছিল। প্রপোজাল অফ ক্রিপস মিশন তিনটে প্রস্তাব নিয়ে এসেছিল। একটা হচ্ছে ডোমিনিয়ন স্ট্যাটাস, দুই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন, ঠিক আছে, আর তৃতীয় হচ্ছে রাইট টু সিসিড। ভালো করে শোনো স্যার, এটাও বোঝার, মানে এই যে ডোমিনিয়ন স্ট্যাটাস না, বারবার এই কথাটা ঠিক ফিচার্স কোথায় আসে না, ইন্ডিয়ান কনস্টিটিউশনস এভলিউশনে পার্টেতে আসে, মাঝে মাঝেই শুনতে পাও স্যার ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি, এটা সম্বন্ধে বিস্তারিত জানতে হবে স্যার। ডোমিনিয়ন স্ট্যাটাস তো স্যার শুনছো কিন্তু বুঝতে পারছো না, স্যার ফার্স্ট হচ্ছে কি, আগে প্রস্তাবগুলো লিখে নিয়ে, ডোমিনিয়ন স্ট্যাটাস, ডোমিনিয়ন স্ট্যাটাস। তাহলে প্রথম প্রস্তাবটা কি ছিল স্যার, ডোমিনিয়ন স্ট্যাটাস। এটা আমরা একটু বিস্তারিত ফার্স্ট আমি বলছি স্যার, তিনটে প্রস্তাব ছিল, আমি পরপর লিখতে পারি কিন্তু আমি স্যার একটা পর একটা কি আমরা একটু বোঝাতে যাব যাতে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট প্রপোজাল ছিল স্যার ডোমিনিয়ন স্ট্যাটাস, সেকেন্ড প্রপোজাল ছিল স্যার কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন, আর থার্ড ছিল না রাইট টু সাকসিড, সরি সিসিড। সিসিড মানে আমরা পরে বুঝবো, ডোমিনিয়ন স্ট্যাটাস মানে আগে একটু বুঝে নিই। তাহলে প্রস্তাবটা কি দিয়েছিল যে ভারত তোমাকে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। ডোমিনিয়ন স্ট্যাটাস মানেটা আমাকে একটু জানতে হবে, মানেটার ব্যাপারটা দেখো ভালো করে শোনো, জাস্ট আমি একটা ছোট্ট লাইন ড্র করবো তাহলে বুঝে যাবে। এটা হচ্ছে সেলফ গভর্নমেন্ট, সেলফ গভর্নমেন্ট আছে, এর কাছে তিনটে রাস্তা জায়গা আছে। কি কি স্যার? একটা হচ্ছে স্যার ডিফেন্স, দুই হচ্ছে কমিউনিকেশন, আর তিন হচ্ছে স্যার যদি আমরা বলি ডিফেন্স, কমিউনিকেশন, আর চার নাম্বার হচ্ছে তোমার ফরেন রিলেশন। ফরেন রিলেশন ভালো করে বোঝো স্যার। তাহলে সেলফ গভর্নমেন্ট কি বলছে, ডোমিনিয়ন স্ট্যাটাস মানে ব্রিটিশরা বলছে যে তোমাদেরকে আমরা পূর্ণ স্বাধীনতা দেব না, ডোমিনিয়ন স্ট্যাটাস দেব। তার মানে গভর্নমেন্ট তোমার, বোঝা গেছে স্যার, প্রধানমন্ত্রী তোমার, আমি হস্তক্ষেপ করবো না এখানে, কিন্তু স্যার ডিফেন্স আমার, কমিউনিকেশন আমার, অ্যান্ড ফরেন রিলেশনস আমার। স্যার যা তিনটেই থাকবে সে কি করে স্যার পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে? বলছে তুমি তোমার মতো করে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারো, বাট ডিফেন্স আমার হাতে থাকবে। আচ্ছা আমার কাছে যদি সেনা থাকে তো প্রধানমন্ত্রীকে তুলোধনা করতে পারি তো আমি। কমিউনিকেশন যদি আমার হাতে থাকে তাহলে এই কমিউনিকেশন অ্যান্ড ফরেন রিলেশনস নিয়েই তো আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধকে চালাতে পারি, হ্যান্ডেল করতে পারি, তাই কি না? তাহলে প্রবলেমস এখানে। তো এই জায়গা থেকে তো প্রথম যে টোপটা দিয়েছিল স্যার ক্রিপস ইন্ডিয়াকে, সেটা বলছে স্যার তোমাদেরকে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেব, পূর্ণ স্বাধীনতা নয়। তো এই ডোমিনিয়ন স্ট্যাটাস, কিন্তু এটার পরে আমি আরো বিস্তারিত বলবো। তো ডোমিনিয়ন স্ট্যাটাস মানে বুঝতে পেরেছো স্যার, আর কিচ্ছু বোঝার দরকার নেই, বাস এইটুকুই মনে রাখো। আজ পর্যন্ত কিন্তু আমরা এটাও শুনে রাখো, আজ পর্যন্ত কিন্তু আমরা এখনো ডোমিনিয়ন স্ট্যাটাসেই আছি ব্রিটিশ কমনওয়েলথে। এখনো তুমি জানো না গল্প, গল্প আমি লাস্টের দিকে আমি আস্তে আস্তে বলবো। নেক্সট পার্ট হচ্ছে স্যার, হয়ে গেছে স্যার, ঠিক আছে। এখন টুকতে গেলে স্যার প্রবলেমস হবে, টুকে নেবে সঙ্গে সঙ্গে, কারণ সমস্যা আমাকে এগোতে হবে না, চলছে রেকর্ডিং চলছে। নেক্সট তারপরে আসবো সেকেন্ড স্যার প্রপোজাল। সেকেন্ড প্রপোজাল কি ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ফরমেশন। তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, স্যার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা হয় যে ভারতের সংবিধান, এই সংবিধান গণপরিষদ তৈরি হবে, এইটারও একটা টোপ দিয়েছিল। এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে হবে এর কোথা থেকে হবে দেখো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বার, তার মানে কি একটা গণপরিষদ সংবিধান সভা তৈরি করবে বলছে, করে দেবে বলেছে, বলছে ক্রিপস বলছে যে এরপরে ডোমিনিয়ন স্ট্যাটাস তো তোমাদেরকে দিয়ে দেবো,
এরপরে তোমাদের এই এই দেশটা চলার জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও ফরমেশন করে দেবো। এই ফরমেশনের মেম্বার্সরা কোথা থেকে ইলেক্টেড আর নমিনেটেড হবে সেটাও বলে দিয়ে গেল। বলছে এখনো পর্যন্ত এটা তো চলছে, মানে এটার আবার রিয়াকশনও আছে। তো প্রথম বলছে যে মেম্বার্স আর ইলেক্টেড ফ্রম দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। তাহলে যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজগুলো আগে চলছিল, নাম শুনেছো, যে প্রাদেশিক যে আইনসভাগুলো সেখান থেকে মেম্বার্স ইলেক্টেড হবে। তাহলে ইলেক্টেড ফ্রম মেম্বার্স আর ইলেক্টেড, মেম্বার্স ওয়্যার ইলেক্টেড আর ইলেক্টেড ফ্রম প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। তাহলে মেম্বার্সরা কোথা থেকে নির্বাচিত হবে না, প্রাদেশিক যে আইনসভা ছিল সেখান থেকে মেম্বার্সরা ইলেক্টেড হবে। তো মেম্বার্স ওয়্যার ইলেক্টেড ফ্রম প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে না, তো এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মেম্বার্সরা কোথা থেকে নমিনেট হবে আর ইলেক্টেড হবে, এখান থেকে। তার প্রভিন্স যেগুলো ছিল, আর একটা ছিল স্যার প্রিন্সলি স্টেট। স্যার একটা তো প্রভিন্সিয়াল ছিল আর একটা ছিল প্রিন্সলি স্টেট। এই প্রিন্সলি স্টেট থেকে কিছু নমিনেট হবে, এইটা হবে নমিনেট, এটা ইলেক্টেড নয়। তো এটা ইলেক্টেড, তার মানে প্রিন্সলি যে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি এখান থেকে ইলেকশনের মাধ্যমে নির্বাচন হবে, মানে আমি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে কতজন সদস্য যারা আসবে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসবো। বাট প্রিন্সলি স্টেট থেকে বলছে যে, এটা শুনে রাখো কারণ এখানেই জাতীয় কংগ্রেস আঘাত হানে, বলছে যে এ কি করবে, নমিনেট করবে কে না প্রিন্স, তা নমিনেটেড বাই প্রিন্স। এবার এই প্রিন্স মানে স্যার এটা একটু বোঝো, স্যার এই কারা নমিনেট হবে, দ্য মেম্বার্স ওয়্যার নমিনেটেড বাই প্রিন্স। তার মানে বলছে যে প্রিন্স মানে যে প্রাদেশিক রাজা ছিল, সেই যে রাজ্যগুলোতে রাজা থাকতো, সেই রাজা কেবলমাত্র কোনো যেসব সদস্য আছে তাদেরকে বলবে যে সেই রাজার মতো করে বলবে যে আমি তোমাকে বলছি তোমরা যাও, আমি তোমাদের নমিনেশন দিচ্ছি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য হওয়ার জন্য। তার মানে রাজা নিজের মতো করে তাদের বিচার করতে পারবে। তাহলে এখানে একটা প্রবলেমস হচ্ছিল, তাই এই একটা সমস্যা। তাহলে এটা সমস্যা আমি পরে বলছি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কোথা থেকে নির্বাচন হবে মেম্বার্সগুলো না, মেম্বার্স আর ইলেক্টেড ফ্রম দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি আর নমিনেটেড বাই প্রিন্স। ব্যাপারটা বোঝা গেছে স্যার? নেক্সট আমরা নেক্সট পার্টে যাব। এরপরে আসবো 3 নাম্বার পয়েন্ট স্যার, যেটা কি চলছে, প্রপোজাল চলছে, দ্য প্রপোজালস অফ ক্রিপস মিশন। ফার্স্ট প্রপোজাল কি ছিল ক্রিপস মিশনের, ঠিক আছে। সেকেন্ড প্রপোজাল হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আর থার্ড প্রপোজাল রাইট টু সিসিড। এই সিসিড মানে হচ্ছে ভালো করে বুঝতে পারে পৃথক করা। সিসিড মানে কি না আলাদা করে দেওয়া, পৃথক করা, এর মানেটা একটু বুঝে নাও, রাইট টু সিসিড। তো এই তিনটে ছিল প্রপোজাল ক্রিপসের প্রপোজাল। সিসিড মানে কি আলাদা করা, এর মানে ভালো করে বোঝো। স্যার ইন্ডিয়াতে কিছু জায়গা ছিল, এই জায়গার মধ্যে যে জায়গাগুলো কাদের মধ্যে ছিল, কিছু জায়গা ছিল স্যার, কিছু জায়গা ছিল প্রিন্সলি স্টেট আর কিছু জায়গা ছিল স্যার প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি চালাতো। তো এই প্রিন্সলি স্টেট যেগুলো ছিল, যেমন প্রিন্সলি স্টেট এখানে কে ছিল স্যার, হায়দ্রাবাদ, বড় সেই সময় সব থেকে বড় প্রিন্সলি। কত প্রিন্সলি স্টেট ছিল জানো, 563 খানা প্রিন্সলি স্টেট ছিল। মানে একটা ভারতবর্ষ ছোট ছোট কত জায়গায় প্রিন্স ছিল, বোঝাইছে তো স্যার। এই 563-র মধ্যে প্রিন্সলি স্টেটের মধ্যে এই স্টেটে যে সব রাজাগুলো ছিল, সেই রাজা বলছে যে আমি নমিনেট করব আমাকে, কিন্তু এখানে রাইট টু সিসিড প্রিন্সলি স্টেটকে বলা হচ্ছে যে তোমরা যদি ওভারঅল একটা কনস্টিটিউশন হবে, কারণ কনস্টিটিউশন সভা তৈরি হয়েছে, তো দেশের জন্য একটা ওভারঅল কনস্টিটিউশন হবে, তবে প্রিন্সলি স্টেটকে বলা হচ্ছে যে তোমরা যদি এই কনস্টিটিউশনকে মানো তাহলে নো প্রবলেম, আর যদি না মানতে চাও তাহলে তোমরা নিজেরা কনস্টিটিউশন তৈরি করতে পারো। কতগুলো প্রিন্সলি স্টেট আছে, 563। আরে 563 জন যদি ভাবে রাজা যে আমি আমাদের কনস্টিটিউশন তৈরি করব, তাহলে ইন্ডিয়া কোথায় চলে যাবে তুমি ভাবো। তো এখানে জাতীয় কংগ্রেস কি করলো, বলল যে আরে একটা দেশ ফরমেশন হওয়ার আগেই দেশকে ভেঙে দেওয়া, এটা মানা মানে কি, একটা দেশ তৈরি করার আগেই
দেশকে খতম করে দেওয়া, তারপরে এটা আমরা মানতে পারবো না। তাহলে কতগুলো স্যার প্রপোজাল ছিল? তিনটে। ফার্স্ট প্রপোজাল, সেকেন্ড প্রপোজাল অ্যান্ড থার্ড প্রপোজাল হচ্ছে রাইট টু সিট। আর বোঝা গেছে স্যার? তো এইটা ছিল স্যার ক্রিপসের প্রস্তাব। কিন্তু এখানে স্যার রিয়াকশন তো দেবে। ক্রিপস কাদের কাছে এসে প্রস্তাব পেশ করবে? আরে ইন্ডিয়ান্স বলে ইন্ডিয়ান্স নয়, তুমি বলছো তুমি তোমার কাছে প্রস্তাব দেবে না, জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ। ইন্ডিয়ানরা শুনতে পেত কি হচ্ছে না ওখানে। তুমি এখানে মাঠে চাষ করতে, নীল চাষ করতে করতে তোমার টাইম কেটে যেত। চালাতো কে দেশে? সংগ্রাম চালাতো কে? জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড মুসলিম লীগ। তো এই মুসলিম লীগ আর ন্যাশনাল কংগ্রেস একটা রিয়াকশন দেবে। সেই রিয়াকশনটা কি সেটা শোনো। হাউ টু, এটা লেখো, এটার একটা টপিক করে নাও। হাউ টু how did Indians reacted to Cripps mission বা প্রপোজাল। তো ভালো করে শোনো, ইন্ডিয়ানসরা হাউ ডিড ইন্ডিয়ান্স রিয়াক্টেড টু ক্রিপস মিশন। তো ক্রিপস মিশনের ওপর ইন্ডিয়ানসরা কি রিয়াক্ট করছে? আর ইন্ডিয়ান্স বলতে কাকে বলবো স্যার? ন্যাশনাল, জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগ। তো ফার্স্ট আমি জাতীয় কংগ্রেসের সম্বন্ধে বলি। তো ফার্স্ট হচ্ছে কে? এক নাম্বার হচ্ছে স্যার ন্যাশনাল কংগ্রেস। ন্যাশনাল কংগ্রেস, তাই ন্যাশনাল কংগ্রেসের কাছে প্রথম তো হচ্ছে ন্যাশনাল কংগ্রেস কি করেছিল? ন্যাশনাল কংগ্রেস ডিড নট লাইক দ্য ক্রিপস প্রপোজাল। ফার্স্ট তো প্রথমে লিখে নাও, ডিড নট লাইক দ্য ক্রিপস প্রপোজাল। স্যার এই ক্রিপস প্রপোজালস যেগুলো ছিল, ন্যাশনাল কংগ্রেস ডিড নট লাইক দ্য ক্রিপস প্রপোজাল। ন্যাশনাল কংগ্রেস কিন্তু এই ক্রিপসের প্রস্তাবকে পছন্দ করেনি। পছন্দ করার কারণ, প্রথম কারণ হচ্ছে, কারণটা ছিল যে স্যার ক্রিপস যে প্রস্তাবগুলো ছিল, এটা সব সময় এই পুরো প্রস্তাবটা, এভরি প্রস্তাব, অ্যাজ এভরি প্রপোজাল was to be fulfilled after the war। ভালো করে বোঝো, প্রতিটা যে প্রপোজাল দেওয়া হয়েছিল, তিনটে প্রপোজাল দেওয়া হয়েছিল, এই তিনটে প্রপোজাল ফুলফিল হবে কেবলমাত্র বিশ্বযুদ্ধের পর, আগে নয়। তার মানে আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল না, তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে কমপ্লিট হয়ে যাবে, তারপরে সব প্রপোজাল গুলো আস্তে আস্তে ফিল আপ করবো। আর যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হাত তুলে দেয়, আগে যা বলেছি এখন আর কিছু আমি সব ভুলে গেছি, তাহলে কি হবে? প্রবলেমস। তো এটা একটু পয়েন্ট করে লিখে রাখো যাতে তোমার নোটস কমপ্লিট হয়ে যায়। যেহেতু অ্যাজ এভরি প্রপোজাল was to be fulfilled after the war। প্রত্যেকটা প্রপোজাল বিশ্বযুদ্ধের পরে ফুলফিল হবে। তাহলে কংগ্রেসের রিজেকশনের প্রথম কারণ কি ছিল? যে প্রতিটি প্রপোজাল বিশ্বযুদ্ধের পরে ফিল হবে। এইসব ভাট বকে আমার কাছে ভাট বকার দরকার নেই, আউট। তো এটা ছিল রিজেকশনের ফার্স্ট কারণ। কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস ডিড নট, আর as every proposal was to be fulfilled after the war, ফার্স্ট। নেক্সট আমরা চলবো ন্যাশনাল কংগ্রেসের। আমরা এখানে প্রথম দেখবো স্যার এই যে প্রপোজালের একটাকে নেব। ন্যাশনাল কংগ্রেস প্রত্যেকটা যে প্রপোজালকে কেন ডিসকানেক্ট করেছে, কেন এটাকে মানেনি, সেটার কারণগুলো আমি দেখবো। ফার্স্ট কারণ ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। তাই ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে কি ছিল? আমরা বললাম যে সেলফ গভর্নমেন্ট তোমার হাতে থাকবে, বাট ডিফেন্স আমার, কার? ইংল্যান্ডের। ফরেন রিলেশনস ইংল্যান্ডের, কমিউনিকেশন ইংল্যান্ডের। এটা তো প্রথমে মানা যাবেই না। আর তবে স্যার এখানে একটা কথা বলা থাকে যে স্যার ন্যাশনাল কংগ্রেস প্রথম থেকে কিন্তু চেল্লাচ্ছিল ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য।
ন্যাশনাল কংগ্রেস প্রথম থেকে স্যার ডোমিনিয়ন স্ট্যাটাস বলে চেল্লাচ্ছিল, স্যার দাও ডোমিনিয়ন। কিন্তু পরে বুঝতে পারলো স্যার ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে কি, তখন কংগ্রেস চেঞ্জড ইটস গোল ফ্রম ডোমিনিয়ন স্ট্যাটাস টু পূর্ণ স্বরাজ। ভালো বোঝা গেছে স্যার? তো প্রথমেও চেল্লাচ্ছিল স্যার আমাকে দাও, গিভ মি মোর। কিন্তু প্রবলেমটা কোথায়, যে ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে যখন বুঝতে পারে স্যার, তখন কংগ্রেস চেঞ্জড ইটস গোল ফ্রম ডোমিনিয়ন স্ট্যাটাস টু পূর্ণ স্বরাজ। আর এই পূর্ণ স্বরাজ কোথা থেকে আসে স্যার? এই পূর্ণ স্বরাজ লাহোর সেশন হচ্ছিল না স্যার, 1929-এ লাহোর সেশন হয়। 1929 সালে লাহোর সেশন হয়, একটা লাহোর অধিবেশন, ন্যাশনাল কংগ্রেসের লাহোর অধিবেশন 1929 সালে। এই লাহোর অধিবেশনের যে প্রেসিডেন্ট বা সভাপতি কে করেছিল স্যার? জওহরলাল নেহেরু। আর এই নেহেরু এই লাহোর সেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস করেছিল। বোঝা গেছে স্যার? তার মানে এই তখন জাতীয় কংগ্রেস এবার মাথায় এসে যায় যে না বাবু, আমাকে আর ডোমিনিয়ন স্ট্যাটাস তো নেব না, আমাকে পূর্ণ স্বরাজ দিতে হবে। তো এটা তাহলে এখানে লিখে রাখো ডোমিনিয়ন স্ট্যাটাস, যে কংগ্রেস চেঞ্জড ইটস গোল ফ্রম ডোমিনিয়ন স্ট্যাটাস টু পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজ কোথা থেকে আসে স্যার? এই পূর্ণ স্বরাজ আসে এখান থেকে। আমি একটু পূর্ণ স্বরাজ সম্বন্ধে, এটা কোথায়? লাহোর অধিবেশন, লাহোর সেশন কোথায় ছিল? লাহোর সেশন কত সালে? 1929। এর প্রেসিডেন্ট কে ছিল স্যার? নেহেরু ছিলেন এর, জওহরলাল নেহেরু ছিলেন এর প্রেসিডেন্ট। এই লাহোর সেশন হয়েছিল 19। আর এখানের মেন রেজলিউশন ছিল স্যার পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস করেছিল। এই পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস করেছিল স্যার লাহোর সেশনে। এই লাহোর সেশনে যে 1929-এর পূর্ণ স্বরাজ পাস করেছিল, এখানে এই পূর্ণ কংগ্রেস বলল যে স্যার না, আমরা আর ডোমিনিয়ন স্ট্যাটাস চাই না। ওই লাহোর অধিবেশনে আমরা একটা পূর্ণ স্বরাজ রেজলিউশন তো এনেছিলাম, সেটাই আমাকে দিতে হবে এবার। বোঝা গেছে স্যার? ক্লিয়ার। নেক্সট, তার মানে জাতীয় কংগ্রেস ক্রিপস মিশনকে নেগলেক্ট করার কারণ কি কি ছিল? প্রথম হচ্ছে কারণ এখানে যে ডিড নট লাইক না করার কারণ কি ছিল না, এভরি প্রপোজাল ওয়াজ টু বি ফুলফিল আফটার দ্য ওয়ার। প্রত্যেকটা প্রপোজাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফুলফিল করা হবে বললো। বলে আমরা তো বোকা নয়, আমরা ভাত খাওয়া পার্টি। ঠিক আছে, নেক্সট হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি, কংগ্রেস চেঞ্জ ইটস গোল, তার গোল চেঞ্জ করে দিয়েছিল যে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দেবো না, কারণ ডোমিনিয়ন স্ট্যাটাস সম্বন্ধে আমরা বুঝে গেছি কি জিনিসটা কি, সেলফ গভর্নমেন্ট, বাট তোমাদের সবগুলো থাকবে, কি কি থাকবে? ডিফেন্স থাকবে, তোমাদের ফরেন অ্যাফেয়ার্স থাকবে, তোমাদের কমিউনিকেশন, তার মানে তোমরাই সব নিয়ে নেবে। তো আমাদেরকে এখন আমরা লাহোর সেশনে যে রেজলিউশন পাস করেছিলাম পূর্ণ স্বরাজে, সেটা আমার লাগবে। তার মানে স্যার ন্যাশনাল কংগ্রেস এই পুরো ক্রিপস মিশনকে রিজেক্ট করে দেয়। তো ন্যাশনাল কংগ্রেস রিজেক্টেড দ্য ক্রিপস প্রপোজাল। ক্লিয়ার স্যার? এক নাম্বার। নেক্সট, এবার কার কে পড়ে থাকবে স্যার? মুসলিম লীগ পড়ে থাকবে। তো মুসলিম লীগের সম্বন্ধে একটু জেনে নিই। এরপরে আসবে স্যার মুসলিম লীগ বি। এই মুসলিম লীগ এর স্যার প্রধান কে ছিল? যেমন আমাদের ন্যাশনাল কংগ্রেসের কর্তা কে ছিল? কর্তা মানে কার কথা সব সময় চলতো, বেশি চলতো আর কি, মানা হতো? গান্ধীজি। তো মুসলিম লীগের কথা যেটা চলতো তার নাম কি? মোহাম্মদ আলী জিন্নাহ। এবার এখানে মুসলিম লীগের সত্যি মানে আমি তোমাকে একটা কথা বলছি, ইতিহাস পড়ো। মুসলিম লীগের এই 1942 থেকে একদম লাস্ট পর্যন্ত 1947 পর্যন্ত স্যার একটাই ডিমান্ড ছিল, স্যার পাকিস্তান দাও, আমি কিচ্ছু চাই না, শুধু পাকিস্তান দিয়ে দাও আমাকে, আমি স্যার চলে যাব, আমার আর কিচ্ছু দরকার নেই, তোমার কি পূর্ণ স্বরাজ আছে কি ডোমিনিয়ন স্ট্যাটাস আছে, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, আমাকে চাই, আই ওয়ান্ট পাকিস্তান।
ঠিক আছে? তো এখানে মুসলিম লীগ কেবলমাত্র বলছে যে মুসলিম লীগের ডিমান্ড প্রথম থেকেই ছিল যেটা হচ্ছে কি পাকিস্তান and there was no words of Pakistan formation in Cripps mission, Cripps proposal. So that is why Muslim League rejected the Cripps mission. Clear? কারণ এখানে ক্রিপস মিশনে তো কোথাও পাকিস্তান ফরমেশনের কথা ছিল না। আর মুসলিম লীগের ডিমান্ড কি ছিল? মুসলিম লীগের ডিমান্ড ছিল পাকিস্তান। আর there were no words of Pakistan formation. পাকিস্তান ফরমেশনের কোন রকমের কোন ওয়ার্ডস লেখা ছিল না ইন কিসে, কি পড়ছি আমরা, ক্রিপস মিশনে। তো ক্রিপস মিশনে আমাদের কোনো পাকিস্তানের ফরমেশনের কোনো উল্লেখ ছিল না। দ্যাট ইজ ওয়াই মুসলিম লীগ রিজেক্টেড দ্য ক্রিপস প্রপোজাল। বোঝা গেছে স্যার? আর পুরোপুরিভাবে ক্রিপস মিশন ব্যর্থ হয়ে যায়, ক্রিপস প্রস্তাব কমপ্লিট। বোঝা গেছে স্যার? ছোট্ট করে ক্লিপস একটু করে দিই তাহলে আরো সুবিধা হবে বুঝতে। ক্রিপস মিশন কমপ্লিট, এবার বুঝতে পেরেছো স্যার? ক্রিপস মিশনে কিছু ছিল স্যার, তিনটে প্রপোজাল ছিল। এটাকে একটু ছানবিন কাটাকুটি করে ন্যাশনাল কংগ্রেসের দিয়ে বোঝাও আর মুসলিম লীগকে দিয়ে বোঝাও স্যার ক্রিপস প্রস্তাব। অথচ ছোটবেলা থেকে এখনো দেখো হয়তো বোঝোনি, শুধু একটাই পড়েছো স্যার 42-এ ক্রিপস মিশন এসেছিল, ব্যাস আর কিছু নয়। পরীক্ষায় পড়লে ওই 42ই লিখবো, তাও 42টা বসেও থাকবে না। তার কারণ বিহাইন্ড দ্য সিন তোমাকে জানতে হবে যে ক্রিপস মিশন কেন এসেছিল। তুমি কোনো জিনিসকে মনে রাখতে গেলে সেই জিনিসের বিহাইন্ড যে সিনটা হয়, সেই সিনারিওসটা চলে, সেটা না যদি জানো না স্যার ওই জিনিস তোমার ব্রেনে বসবে না। এটা পিকচার বসে গেছে, পিকচার বসেছে না? ওকে, এটা ক্রিপস মিশন। এরপরে আসবো ক্যাবিনেট মিশন। তো আমি এটাকে শর্ট ফর্মে বলেছি স্যার, 5 মিনিটে ক্রিপস মিশনকে আমি কমপ্লিট করে দিচ্ছি। এটা শুধু শুনে রাখো, কিছুই নেই, কোশ্চেন্স আমি এটা নিয়ে আলোচনা করব স্যার। ফার্স্ট হচ্ছে কি, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942, 1942 সালে মার্চ মাসে ক্রিপস মিশন আসে। ক্রিপস যে মিশন আছে তার নাম কি স্যার? স্ট্যাফোর্ড ক্রিপস। কেন আসে তার কারণটা কি না? তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে না জাপানিজ আর্মিরা ব্রিটিশ যে কলোনিজগুলো ছিল সেগুলোকে বারবার সাউথ ইস্ট এশিয়ার যে ব্রিটিশ কলোনিজগুলো সেগুলো দখল করতে থাকে। ফিলিপিন্স, তোমার হচ্ছে এখানে সিঙ্গাপুর, ঠিক আছে, হংকং, মালয়েশিয়া, এই যে কলোনিজগুলো ছিল দখল করতে থাকে। এবং দখল করার পর স্যার আমেরিকার সঙ্গে জাপানিজ কি করছিল না এক্সপোর্ট করছিল। কি এক্সপোর্ট না? ন্যাচারাল রিসোর্সেস। তো যখন এক্সপোর্ট বন্ধ করে দেয়, এক্সপোর্টটা বন্ধ করে দেয়, তখন আমেরিকার উপর কি করে না আঘাত হানে। কিসে? পার্ল হারবারে অ্যাটাক করে জাপানিজ আর্মিরা। আর যখনই পার্ল হারবার অ্যাটাক করে, কত ছিল? অ্যাটাক করার পর আমেরিকানরা স্যার দ্বিতীয় বিশ্বযুদ্ধে এন্ট্রি মারে। আর যখনই এন্ট্রি মারে তখন ব্রিটেনকে চাপ সৃষ্টি করে যে এরপরে জাপান ইন্ডিয়াতে অ্যাটাক করবে। আর ইন্ডিয়াতে এই সময় অ্যাটাক করার আগে ইন্ডিয়ানসদের সাপোর্ট দরকার আমার। তো তুমি যে কোনো ভাবে ইন্ডিয়ার সাপোর্ট নাও। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিল? চার্চিল। চার্চিল কি করলো না একটা কাকে পাঠায় স্যার? ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে একটা প্রপোজাল দিয়ে ইন্ডিয়ানসে পাঠায় যে যাও ইন্ডিয়ানসের কাছে এগুলো গুড়িয়ে নাও, এই প্রপোজালগুলো পেশ করো, প্রস্তাবগুলো পেশ করো, আর যাতে ইন্ডিয়ানসরা আমাদের সাপোর্ট করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তো এই যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিল স্যার, স্ট্যাফোর্ড ক্রিপস কেম টু ইন্ডিয়া অন মার্চ 1942। তো স্ট্যাফোর্ড ক্রিপস আসে এবং স্ট্যাফোর্ড ক্রিপস তিনটে স্যার প্রপোজাল নিয়ে আসে। ফার্স্ট প্রপোজাল কি? ডোমিনিয়ন স্ট্যাটাস। দ্বিতীয় প্রপোজাল কি না কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করে দেবো। আর তৃতীয় কি স্যার? রাইট টু সিসিড। সিসিড মানে যারা যেসব প্রিন্সলি স্টেট ছিল সেই প্রিন্সলি স্টেটের কে বলা হলো যে তুমি যদি মেন থিম কনস্টিটিউশন না মানো, সংবিধান না মানো, তুমি নিজের মতো করে সংবিধান তৈরি করতে পারো। এটা ছিল ন্যাশনাল কংগ্রেস। আর মুসলিম লীগ এটা কি রিয়াকশন দেয় না? কংগ্রেসের কাছে প্রথম রিয়াকশন ছিল স্যার কংগ্রেস ডিড নট লাইক দ্য ক্রিপস প্রপোজাল। কারণটা কি ছিল? অ্যাজ এভরি প্রপোজাল ওয়াজ টু বি ফুলফিল আফটার দ্য ওয়ার। প্রত্যেকটা প্রপোজাল স্যার প্রস্তাবগুলো কবে ফুলফিল হবে করবে বলেছে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। অ্যান্ড দেন সেকেন্ড কি ছিল না কংগ্রেস দেখলো যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেবে। আর ডোমিনিয়ন স্ট্যাটাসের মানে কংগ্রেস বুঝে গেছে এতদিনে কি বলছে, সেলফ গভর্নমেন্ট। তোমার গভর্নমেন্ট তুমি রাখতে পারো, প্রধানমন্ত্রী রাখতে পারো, কিন্তু ডিফেন্স, কমিউনিকেশনস অ্যান্ড
কি ফরেন অ্যাফেয়ার্স আমার কাছে থাকবে ব্রিটেনের কাছে, তার মানে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস নেব না। তো কংগ্রেস চেঞ্জড ইটস গোল ফ্রম ডোমিনিয়ন স্ট্যাটাস টু পূর্ণ স্বরাজ। এই পূর্ণ স্বরাজ কোথা থেকে আসে না লাহোর অধিবেশনে 1919 সালে জাতীয় কংগ্রেসের একটা লাহোর অধিবেশন আসে, সেখানে সভাপতিত্ব কে করেছিল? জওহরলাল নেহেরু। এই সভাপতিত্ব যে পূর্ণ স্বরাজ রেজলিউশনস পাস হয়, এখান থেকে বলছে আমরা এবার পূর্ণ স্বরাজ চাই। তো কংগ্রেস যেহেতু আর দিতে পারবে না, কংগ্রেস রিজেক্টেড দ্য ক্রিপস মিশন। দ্য নেক্সট মুসলিম লীগের প্রধান ডিমান্ড কি ছিল? সে পাকিস্তান। And there is no words of Pakistan formation in Cripps mission. That is why Muslim League rejected that mission, and Cripps mission totally rejected from Indians. Clear, sir?